পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, কাটকাট কণ্ঠে বলল, গুলি করে আপনার খুলি ওড়াতে পারবে কিনা জানি না, তবে এই কক্ষ থেকে ঠিকই বেরিয়ে যেতে পারবো। এই কোল বালিশ ভেদ করে এদিকে আসার চেষ্টা করলে সোজা রুমের বাইরে চলে যাব, বলে দিলাম। তুর্য চোখ মুখ কুচকালো, কাদো কাদো কণ্ঠে বলল, তুমি তো দেখছি ভারত চীনের বর্ডারের থেকেও বেশি ভয়ঙ্কর বউ। পৃথা গায়ে মাখল না তুর্যের কোনো কথা। এই বান্দা সর্বদাই এমন আজগুবি সব কথা বলবে, এ আর নতুন কি? মেয়েটার সময় নষ্ট করলো না। তুর্যকে একটা ভেঙচি কেটে পাশ ফিরে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে বলল, আজে বাজে কথা রেখে ঘুমাতে দিন এখন। তুর্য আর কথা বাড়লো না, বউয়ের পানে একবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে শুয়ে পড়ল কোলবালিশের এপাশে। তবে ঘুমালো না তুর্য। বউকে পাশে রেখে কি আর তার মতো পুরুষের ঘুমানো সম্ভব নাকি? এতদিন পর বউকে পাশে পেয়ে শরীরে প্রেমের জোয়ার বইছে বেচারা। তুর্য বেশ কিছুক্ষণ সময় ঘুমের ভান ধরে মটকা মেরে পড়ে রইল বিছানায়। অতঃপর পৃথার আর কোনো সারা শব্দ না পেয়ে উঠে বসলো। উকি দিয়ে দেখলো পৃথা সত্যিই ঘুমিয়েছে কিনা। বাহ্যিক দৃষ্টিতে তো মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে, তবুও তুর্য নিজের হাত বাড়িয়ে পৃথার নাকের কাছে ধরলো, ভালোভাবে পর্যবেক্ষণ করলো ঘুমিয়েছে কিনা। না, এবার তো মনে হচ্ছে সত্যিই ঘুমিয়েছে। তুর্য আস্তে ধীরে তার আর পৃথার মধ্যখান বালিশটা সরিয়ে দিল। অতঃপর খুব সাবধানে শুয়ে পড়লো পৃথার গা ঘেঁষে। ইস, কি মিষ্টি একটা গন্ধ আসছে তার বইয়ের শরীর থেকে। অথচ এই মেয়েটা কিনা তাকে দূরে রাখতে চেয়েছিল। তুর্য আলতোভাবে পৃথার কোমরে হাত দিল, টেনে নিয়ে মিশিয়ে নিল নিজ বক্ষের সাথে। আলতোভাবে পৃথার কপালে চুমু খেয়ে বলল, ভারত চীনের বর্ডার কেন? চীনের মহাপ্রাচীর তুলে দিলেও তো আমাকে আমার বউয়ের থেকে আলাদা করা যাবে না। কথাটা বলেই ওষ্ঠ প্রসারিত করে হাসলো তুর্য, পৃথাকে লুকিয়ে নিল বুকের মধ্যখানে। অতঃপর চোখ বন্ধ করে পাড়ি জমালো ঘুমের দেশে। সময় গড়ালো কিছুটা। সকালে সূর্যটাও তার তেজ বাড়িয়ে দিয়েছে, প্রখরতা ছড়িয়ে দিয়েছে চারিদিকে। চারপাশ থেকে আজানের সুমিষ্টি ধ্বনিও শোনা যাচ্ছে। হয়তো জোহরের আজান পড়েছে। সারা রাত জার্নি করে এসে ভোরের দিকেই তো ঘুমিয়েছিল পৃথা আর তুর্য, তাই বাড়ির কেউই আর ডাকেনি তাদের। তবে জোয়ারের আজানের ধ্বনি কানে পৌঁছাতেই ঘুম ভাঙলে তুর্যের। পিটপিট করে চোখ খুলতেই চোখ সম্মুখে ভেসে উঠল পৃথার ঘুমন্ত মুখশ্রী। কি স্নিগ্ধ লাগছে মেয়েটাকে। তুর্যের হৃদয়ে প্রশান্তি অনুভব করলো। তার কতদিনের স্বপ্ন ছিল এইভাবে বুকের ভিতরে বাচ্চা বউটাকে নিয়ে ঘুমাবে, আবার জেগে উঠেও দেখবে বউটার মুখশ্রী। আর সে স্বপ্ন বুঝি পূরণ হলো। তুর্য পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। ঘুমানোর দরুন নাক, গাল, চোখ কেমন ফুলে ফুলে ফেপে উঠেছে। তুর্যের লোভ লাগলো, ইচ্ছে হলো একটু ছুঁয়ে দিতে। ছেলেটা এ পর্যায়ে নিজের ইচ্ছেটাকে দমন করলো না, হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল বইয়ের নাক, গাল, ওষ্ঠ। তবে এতেও বুঝি তার তৃষ্ণা মিটল না, হৃদয়টা আরো কিছু চাইল। নিশিত চাওড়া তোড় বুড়িয়ে জাগ্রত হলো। তুর্য একটু ঝুঁকলো পৃথার পানে, হাত বাড়িয়ে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার নাক, কপাল এবং গালে। এরপর এরপর আবার সেই ওষ্ঠ। আগের বারে এই ওষ্ঠে চুমু খেতে গিয়েই ধরা খেয়েছিল, এবারও যদি ধরা খায় তবে আর রক্ষে নেই। বউ সোজা রুম ছেড়ে দিবে। তুর্য এবার ভাবলো চুমু খাবে, কিন্তু মনটাকে কোনোভাবেই দমাতে পারলো না সে। চুমু খাবে না করে চট করে একটা চুমু খেলো পৃথার ওষ্ঠে। মেয়েটা কোনোভাবে যেন টের না পায়, তাই অতি দ্রুত সরে এলো। ঝুঁকি না নিয়ে গোলবালিশটা আবার রেখে দিল পৃথা আর তার মাঝখানে। অতঃপর মৃদু কণ্ঠে ডাকলো মেয়েটাকে, বউ, ও বউ। পৃথা নড়েচড়ে উঠলো একটু, তবে পুরোপুরি উঠলো না। তুর্য আর ডাকলো না, মেয়েটা ঘুমাচ্ছে, আর একটু ঘুমা। তুর্য বিছানা ছেড়ে উঠে গেল। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা সবুজ রাঙা পাঞ্জাবি জড়ালো তার শক্তপোক্ত ফর্সা শরীরে। অতঃপর টুপি মাথায় রওনা হলো মসজিদে। পৃথার ঘুম ভাঙলো তখন ঘড়ির কাঁটায় প্রায় দুপুর 2টা বেজেছে। ঘুমের ঘরে চোখ বন্ধ রেখে বিছানায় উঠে বসলো সে। ফোলা ফোলা চোখ মুখে তাকালো পাশে, দেখলো কোলবালিশটা একদম যথাস্থানেই আছে, আর তুর্য কক্ষে নেই। যাক, অন্তত ছেলেটার একটু তো সুবুদ্ধি হয়েছে, এই কোলবালিশটা পেরোনোর চেষ্টা করেনি। হাত তুলে আড়মোড়া ভাঙলো পৃথা। হঠাৎ কক্ষে টানালো দেয়ালে ঘড়িটার পানে তাকাতেই চক্ষু চড়ক গাছ তার। 2টা বেজে গেছে। এত সময় ঘুমিয়েছে সে, আর কেউ ডাকলেও না। পৃথা তড়িঘড়ি করে বিছানা ছেড়ে উঠে পড়ল। নতুন বাড়ি, নতুন মানুষ, আর তার উপর নতুন বউ। সে যদি এইভাবে ঘুমিয়ে থাকে তাহলে কিভাবে হয়? সবাই কি ভেবেছে তাকে কে জানে। পৃথা হন্তদন্ত হয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। একটু শান্ত মনে জোহরের নামাজটা আদায় করলো।
অতঃপর শরীরে জড়ানো থ্রি পিসের ওড়নাটা মাথায় ভালোভাবে জড়িয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। কিন্তু এ কি, বাড়ির সবাই কোথায়? পৃথার শরীরে জড়ানো ওড়নাটা আরেকটু টেনে টুনে ঠিক করলো, তাকালো আশেপাশে। ভোরেও তো এই বাড়িতে ভরপুর মানুষ দেখলো, এখন কই সব? হঠাৎ পাশের এক কক্ষ থেকে টুকটাক আওয়াজ ভেসে এলো। পৃথার কারণে হয়তো ওখানেই কেউ আছে। আওয়াজগুলো অনুসরণ করেই সেই কক্ষের পানে গেল মেয়েটা। দেখা মিলল তাহমিনা বেগমের। সম্ভবত এটা ডাইনিং কক্ষ। টেবিলে খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে। কক্ষে অন্য কারো উপস্থিতি অনুভব করতেই তাহমিনা বেগম সেদিকে তাকালেন। পৃথাকে দেখে একগাল হেসে বললেন, উঠে পড়েছিস? আয় বস, একসাথে খাবো আমরা। পৃথা এগিয়ে দাঁড়ালো টেবিলের পাশে। বসবে নাকি বসবে না দ্বিধায় আছে। কেমন ইতস্তত লাগছে তার। আর তুর্যটাও বা কোথায়? ঘুম থেকে উঠে তো একবারের জন্য দেখা মিলল না তার। কোথাও কি বেরিয়েছে? তাহমিনা বেগমের কাছে জিজ্ঞাসা করবে? না না, কি না কি ভাববে আবার। পৃথার ভাবনার মধ্যেই তাহমিনা বেগম কণ্ঠস্বর ভেসে এলো আবার। ভ্রু কুঁচকে তিনি বললেন, কি হলো, বস। পৃথা ইতস্তত করলো, চেহারে বসতে বসতে বলল, এই তো বসছি আন্টি। তাহমিনা বেগম চোখ গরম করে তাকালেন পৃথার পানে, শাসিয়ে বললেন, এই আন্টি কে রে? মা বলবি মা। পৃথা তাকালো শাশুড়ির পানে। মানুষটা কত ভালো, এইটুকু সময়ে কেমন আপন করে নিয়েছে। পৃথার এই মুহূর্তে সুফিয়া বেগমের কথা ভীষণভাবে মনে পড়ল। তার মা কেমন আছে? ঠিক আছে তো? নাকি কান্নাকাটি করেছে তার জন্য? কাল থেকে একটা খোঁজ খবরও নেওয়া হয়নি। পৃথার চোখ জোড়া ছলছল করে উঠল। তবে তা তাহমিনা বেগমের নজরে আসার আগেই লুকিয়ে ফেলল। তাহমিনা বেগম খাবারের প্লেট দিলেন পৃথার সম্মুখে। খাবার বেড়ে দিতে দিতে বললেন, মা বলে ডাকবি তো? পৃথা বিরক্তি করল না, মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিল। তাহমিনা বেগম হাসলেন, তাড়া দিয়ে বললেন, খেয়ে নে তাড়াতাড়ি, সে কখন খেয়েছিস? পৃথা উসখুস করলো। হৃদয়ে হানা দিল তুর্য খেয়েছে কিনা। হাজার হলেও এটা তুর্যের বাড়ি। তার মারতেই তো পৃথা এসেছে এখানে। তার খোঁজ খবর নেওয়াটা অবশ্যই পৃথার কর্তব্য, কিন্তু সরাসরি প্রশ্নটা করতেও কেমন ইতস্তত লাগছে। শেষে একটু ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস করলো, বাড়িতে সবাই খেয়েছে? হ্যাঁ, সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র বাকি আছে তুই, আমি আর তোর গুণধর স্বামী। তুর্য খায়নি শুনে পৃথাও আর খেতে ইচ্ছে হলো না। তবে নিজের মনের ইচ্ছাটা শাশুড়ির নিকট জানাতে পারল না। অনিচ্ছার সত্ত্বেও প্লেটে হাত রাখলো সে। ঠিক তখনই পৃথার পেছন থেকে ভেসে এলো এক ভারী কণ্ঠস্বর। গভীর কণ্ঠে বলল, আমাকে রেখেই খেতে বসে গেছো? এত পাষাণ হতে পারলে তুমি বউ? তুর্যের কণ্ঠ কানে পৌঁছাতেই পিছন ঘুরে তাকালো পৃথা। অমনি যেন থমকে গেল মেয়েটা। হৃদস্পন্দন বেড়ে গেল দ্রুত। তুর্য পাঞ্জাবি পরেছে আজ, আবার মাথায় টুপি। এই মুহূর্তে পৃথার চোখ এই পুরুষকে সবচেয়ে স্নিগ্ধ লাগছে। যদি এর আগে একবার পাঞ্জাবি পরা অবস্থায় তুর্যকে দেখেছে পৃথা, কিন্তু এত খেয়াল করেনি। তখন তার শাড়ি আর পাঞ্জাবি ছেঁড়াই তালে ছিল তো। তাছাড়া তখন মাথায় টুপিও ছিল না। পৃথার ভাবনার মধ্যেই তুর্য মাথার টুপিটা খুলে পকেটে রাখলো। একটু এগিয়ে এসে ধপ করে বসে পড়লো পৃথার পাশে। একটু ঝুঁকে বলল, আমাকে কি একটু বেশি সুন্দর লাগছে বউ? পৃথা থতমত খেয়ে গেল তুর্যের প্রশ্নে। তৎক্ষণাৎ মাথা নুয়ে দৃষ্টি নিবদ্ধ করলো খাবারের থালায়। তুর্য আর একটু গা ঘেঁষে বসলো পৃথার পানে। মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, মুরগির বাচ্চার জামাই, হাঁসের বাচ্চার সুন্দর তো হওয়ারই কথা, তাই না বউ? পৃথা আর চোখে তাকালো তুর্যের পানে, বিড়বিড়িয়ে বলল, হাঁসের বাচ্চারা ছাই। আপনি আস্ত একটা ব্রিটিশের বাচ্চা। পৃথা কথাগুলো বিড়বিড়িয়ে বললেও তুর্য শুনে নিতে কষ্ট হলো না তেমন। কাছাকাছি বসেছিল দুজন। তুর্য সাথে সাথেই পৃথার বলা বাক্যের বিরোধিতা করলো। কণ্ঠ খাদে রেখেই বলল, তুমি ভুল বললে বউ, আমি মোটেও ব্রিটিশের বাচ্চা নই, আমি আস্ত একটা কষ্টি বেগমের বাচ্চা। কথা শেষ না হতে হতেই তাহমিনা বেগম খাবার দিলেন তুর্যকে। কপট রাগ দেখিয়ে বললেন, নামাজে গেছিস সে কখন? এখন ফেরার সময় হলো তোর? বাড়ির সবার খাওয়া দাওয়া সে কখন শেষ? মায়ের কথা শুনে সোজা হয়ে বসলো তুর্য। স্বাভাবিক কণ্ঠে বলল, মসজিদে পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাই আসতে আসতে একটু লেট হয়ে গেল। তাহমিনা বেগম তাকালেন ছেলের পানে, কণ্ঠে বিরক্তি নিয়ে বললেন, তোর বন্ধু বান্ধব মানেই তো সব গুন্ডা মস্তান, ওগুলোর সাথে আবার এত কিসের কথা? তুর্যের মুখশ্রী থমথমে হলো। মায়ের পানে সরু দৃষ্টি নিক্ষেপ করে বলল,
ওরা মোটেও গুন্ডা মাস্তান নয় মা। ওদের মতো ভালো ছেলে তুমি এ তল্লাটে আর একটাও পাবে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন, তাচ্ছিল্যের স্বরে বললেন, একদম তোর মতো ভালো, হাড়ে হাড়ে যার বজ্জাতগিরি। মায়ের কথার পরিপ্রেক্ষিতে তুর্য মুখ বাঁকালো, ভাবলেশীনভাবে বলল, কসটি বেগমের ছেলে হয়ে যদি হারে হারে বজ্জাতগিরি না থাকে তবে তোমার নামই তো ডুববে মা। তাহমিনা বেগম ফুঁসে উঠলেন, 2 হাত দিয়ে টেবিলে থাপ্পড় মেরে উঠে দাঁড়ালেন তিনি। তাহমিনা বেগমের হাতের আঘাতে কেঁপে উঠল টেবিলটা। পৃথা হকচকিয়ে উঠল মুহূর্তেই। এতক্ষণ চুপচাপ মা ছেলের ঝগড়া দেখছিল সে, চেয়েও দুজনের মধ্যে বলতে পারছিল না কিছু। এইটুকু সময়ে এই মা ছেলেকে সে যতটুকু সময় দেখেছে ততটুকু সময়ে দেখেছে শুধু ঝগড়া করতে। তবে এখন মনে হচ্ছে এদের থামানো প্রয়োজন, নয়তো ঝগড়া বেশি দূর গড়িয়ে যেতে পারে। এখানে আর কেউ নেই ও যে এই মা ছেলে ঝগড়া থামাবে। পৃথা নিজের সাথে যুদ্ধ করেই মুখ খুলল, আমতা আমতা করে বলল, আ- বাকিটুকু বলে আর বলল না। একটু আগেই তো তাহমিনা বেগম তাকে মা ডাকতে বলেছিল, এখন যদি আবার আন্টি ডাক শুনে আবার রেগে যান। এমনিতেই ভীষণ রেগে আছে মহিলা। যদিও হঠাৎ একজন প্রায় অপরিচিত নারীকে মা বলতেই ইতস্তত লাগছে পৃথার, তবু উপায় নেই। এই মা ছেলেকে থামাতে হলে নিজের ভিতরের ইতস্তত বোধকে গলা টিপে মারতে হবে। পৃথা এলোমেলো দৃষ্টি ফেলল, ঢোক গিলে বলল, মা, আপনি উত্তেজিত হবেন না। আপনার ছেলে তো একটু অমনি, তা তো অবশ্য আপনি জানেনই। তাহমিনা বেগম তাকালেন পৃথার পানে, ক্রোধ চেপে হঠাৎ হাসলেন তিনি। দ্রুত চেয়ারে বসে বললেন, তুই আমাকে মা বলে দেখছিস? কি শান্তি লাগছে আমার। কথাটা বলে একটু দম ফেললেন তিনি। ঘাড় ঘুরিয়ে আবারও তুর্যের পানে তাকালেন তিনি। শক্ত কণ্ঠে বললেন, আর শুধু ওর মুখে মা ডাক্তার জন্য তুই বেঁচে গেলি, নয়তো এক চড়ে তোর দাঁত সব ফেলে দিতাম আমি। তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, চোখে মুখে বিস্ময়ভাব ফুটিয়ে তুলে বলল, কিন্তু আমি তো তোমাকে উঠতে বসতে ঘুমাতে এমনকি ছোটবেলায় ওয়াশরুমে গিয়েও মা মা বলে ডাকতাম। কই কখনো তো আমাকে এইটুকু বালি পরিমাণ ছাড় দিলে না। তাহমিনা বেগম মুখ বাঁকালেন। তুর্যের কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিল না কোনো। উল্টো বাটি থেকে মুরগির একটা রান তুলে দিলেন পৃথার প্লেটে। আর চোখে তুর্যের পানে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি খেয়ে নে মা, আশেপাশে তো আর চিল শকুনের অভাব নেই কোনো। দেখা গেল কখন আবার তোর প্লেটের দিকে নজর দিয়ে দিল। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার মা যে চিল শকুন বলতে তাকেই বুঝিয়েছে তা সে বুঝতে পেরেছে। তবে প্রতি উত্তরে বলল না কিছুই। শাশুড়ি বৌমা জোট বেঁধেছে, বাঁধুক, সেও তার শ্বশুরকে নিয়ে জোট বাঁধবে, তারপর সবাইকে হেনস্থা করবে। কিন্তু কথা হলো তার ওই রাজাকার শ্বশুর তার সাথে জোট বাঁধতে রাজি হবে তো? ভারী চিন্তার বিষয়। তুর্য গভীর চিন্তায় নিমগ্ন হয়েই নিজের খাবার প্লেটে হাত দিল। রাজাকার শ্বশুরকে বাগে আনার পরিকল্পনা করতে করতেই খেতে শুরু করলো। দুপুর গড়িয়ে সময়টা এখন প্রায় বিকালের পথে। সূর্যটাও এখন তার তেজ কমিয়ে দিতে শুরু করেছে অল্প অল্প করে। বাড়ির সব মানুষও দুপুরের বিশ্রাম শেষ করে উঠতে শুরু করেছে। এর মধ্যেই আরুষ হঠাৎ কোত্থেকে এসে হন্তদন্ত হয়ে ছুটে এলো তুর্যের বাড়িতে। তবে সদর দরজা দিয়ে ঢুকতে গিয়েও বাঁধল বিপত্তি। তাড়াহুড়ো করে ঢুকতে গিয়ে দরজার সাথে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ল সে মেঝেতে। ধপাস করে একটা আওয়াজ হলো সাথে সাথে। বসার কক্ষে খুব বেশি জনমানবের সমাগম না হলেও ইরা, তারেক আর তুর্যের ছোট চাচি সাথী বেগম ছিলেন। হঠাৎ করে কারো পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে সেদিকে ফিরে তাকালেন তারা। আরুষকে মেঝেতে উপর হয়ে শুয়ে থাকতে দেখে চোখ বড় বড় হলো তিনজনেরই। বুঝতে বাকি রইল না এখানে কি হয়েছে। দ্রুত তারা ছুটে গেল বেচারা আরুষের পানে। ইরা ব্যস্ত হয়ে শুধালো, আরে আরুষ ভাই, আপনি পড়ে গেলেন কিভাবে? পরপরই সাথী বেগম মুখ খুললেন, ব্যস্ত হয়ে বললেন, আরুষ। বেশি ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা পেয়েছো দেখি দেখি। আরুষ অপ্রস্তুত হলো, সাথে লজ্জাও পেল ভীষণ। ইস, কি এক বিদঘুটে ঘটনা ঘটে গেল তার সাথে। পড়লো তো পড়লো, এদের তিনজনের সামনে এসে পড়তে হলো। এত বড় শক্ত পোক্ত একজন জোয়ার ছেলে কিনা জনসম্মুখে এত বড় একজন শক্তপোক্ত জোয়ান ছেলে কিনা জনসম্মুখে এভাবে আছাড় খেলো। মান ইজ্জত আর রইল না বোধ হয়। এতদিন তো শুধু তুর্যের নিকটে তার কোনো মান ইজ্জত ছিল না, এখন তুর্যের বাড়ির লোকের সম্মুখেও। না না, এইভাবে নিজের মান ইজ্জত হারাতে দেওয়া যায় না। আরুষ জোরপূর্বক হাসলো, নিজের মান ইজ্জতটা এইভাবে এবারে ন্যায় বাঁচাতে বলল, আমি পড়িনি তো, একটু ব্যায়াম করছিলাম আর কি।
কথাটা শেষ করেই তড়িঘড়ি করে মেঝেতে পুষাপ দেওয়া শুরু করলো আরুষ। মুখে মুখে আবার শুধালো। 1 2 3। আরুষের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়ল সাথী বেগম, ইরা এবং তারেক তিনজনই। তারা স্পষ্ট শুনল পড়ে যাওয়ার শব্দ। তবে কি ভুল শুনেছে তারা? তারেক হতবাক কণ্ঠে শুধালো। বাড়িতে এত জায়গা থাকতে আমাদের দরজার সম্মুখেই আপনার পুশ-আপ দিতে ইচ্ছে হলো আরশ ভাই? আরুষ পুষাপ দেওয়া বন্ধ করলো, ভ্যাবলার মতো হেসে বলল, তোমাদের দরজাটা ভাবি সুন্দর দেখলে ইচ্ছে করি 2-4টা পুশ আপ দিই, তাই পুশ আপ দিচ্ছিলাম আর কি। কথাটা বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো আরুষ। সাথে সাথেই ব্যথায় কুকিয়ে উঠল সে। কোমরে বেশ ভালোই ব্যথা পেয়েছে, তবে বুঝতে দিল না উপস্থিত কাউকে। কোনো রকমে কোমরটা চেপে বলল, তুর্য স্যারের সাথে জরুরি কাজ আছে, ওনার কাছে যাই, আমি ঠিক আছি। কথাটা বলেই তড়িঘড়ি করে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। কোনো মতে এদের সম্মুখ থেকে কেটে পড়লে আর কি। তুর্য আর পৃথা নিজেদের কক্ষেই ছিল, খেয়ে দিয়ে একটু শুয়েছিল আবার। আর তাদের মাঝেখানে তো সেই ভারত চীনের বর্ডার হিসাবে কোলবালিশ আছেই। তুর্য এপাশ এপাশ করলো কয়েকবার, অতপর মাথা তুলে উকি দিল পৃথার পানে। মেয়েটা শুয়ে আছে অন্যদিকে মুখ করে, চুলগুলো খুলে ছড়িয়ে রেখেছে বালিশের ওপরে। তুর্য কিঞ্চিত সময় নিয়ে চেয়ে রইল সে চুলের পানে, অতপর কিছু একটা ভেবে উঠে বসলো বিছানায়। খুব সাবধানে পৃথার কিছু চুল এনে পেঁচিয়ে নিল নিজের টি শার্টের বোতামের সাথে। সচরাচর টি শার্টে বোতাম দেখা না গেলেও খুব ভাগ্য করে তুর্যের এই টি শার্টের গলার নিকট নকশা হিসেবে 2টা বোতাম ছিল। সে বোতামের সাথেই বুদ্ধি করে ছেলেটা আটকে দিল বইয়ের চুল। পুরা কপাল বেচারার। ওই নাটক সিনেমার মতো নিজে থেকেই আটকাবে তা না, কি জোর করে আটকাতে হচ্ছে এখন। তবুও বউয়ের কাছাকাছি যাওয়ার তো আর কি চাই। একটু কাছাকাছি না গেলে দুজনের মধ্যে 2-4টা বাক্য বিনিময় না হলে তাদের সম্পর্কটা সহজ হবে কিভাবে? তাই ভাগ্য সহায় না হলেও তুর্য নিজের সহায় নিজে হচ্ছে। বেশ কিছুটা সময় নিয়ে তুর্য নিজের টি শার্টের বোতামের সাথে পৃথার চুল আটকালো। অতঃপর পৃথার পানে একবার তাকিয়ে বিছানা থেকে উঠে বসতে উদ্যত হলো। সাথে সাথে ওপাশ থেকে পৃথার কণ্ঠস্বর ভেসে এলো। মেয়েটার কণ্ঠে আহ মূলত ব্যথাতুর ধ্বনি তুলে উঠে বসলো। তুর্যের ওষ্ঠে হাসি ফুটে উঠল। সে তো আগে থেকেই জানতো এমন কিছু হবে। এমন কিছু হবার জন্যই তো উঠে দাঁড়িয়েছে সে। তবুও অবুঝের মতো ভান করে তাকালো পৃথার পানে, অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে বউ? পৃথা নিজের চুল অনুসরণ করে তাকালো, অতঃপর বলল, আপনার টি শার্টে আমার চুল আটকেছে। তুর্য তাকালো সে চুলের পানে। দ্রুততার সাথে বিছানায় বসলো সে। পৃথার চুলে হাত দিয়ে বলল, ইস, কিভাবে আটকালো? ব্যথা পেয়েছো নিশ্চয়ই? দাঁড়াও, আমি এক্ষুনি খুলে দিচ্ছি। কথা বলে নিজের উদ্যোগে টি শার্ট থেকে পৃথার চুল ছাড়াতে ব্যস্ত হলো তুর্য। পৃথাও আর কিছু বলল না। সে চুল খোলা রেখেছিল বলেই তুর্যের টি শার্টের বোতামে আটকেছে। এতে তো আর তুর্যের কোনো দোষ নেই। সে চুল ছাড়ানোর জন্য কতটা ব্যস্ত হয়ে পড়েছে। আর তুর্য, সে চুল ছাড়ানোর বাহানা দিয়ে একটু একটু করে আগাতে শুরু করেছিল বইয়ের পানে। কিন্তু শেষে বাধা দিয়ে প্রাপ্ত হলো ওই ভারত চীনের বর্ডার নামক কোলবালিশের নিকট। তুর্যের মেজাজ গরম হলো। এই ভয়ঙ্কর বর্ডারের জন্য সে তো যেতে পারছে না বইয়ের নিকট। তুর্যের ইচ্ছে করে পৃথার চুল ধরে বেশ জোরে সরে টান দিল। পৃথাও সাথে সাথে ধ্বনি করে তুলল। তুর্য আবার অস্থির হবার ভান করলো, উৎকণ্ঠা নিয়ে বলল, সরি সরি, আবার ব্যথা পেলে? থামলো তুর্য, কোলবালিশটার পানে তাকিয়ে বলল, এই কুলবালিশটার জন্য আমাদের দূরত্ব এতটুকু বেশি হয়ে যাচ্ছে। তাই আমি চুল ছাড়াতে গেলেই তুমি চুলে ব্যথা পাচ্ছ। এটাকে সরিয়ে দেই। পৃথা তাকালো তুর্যের পানে। আসলেই কোলবালিশটার কারণে তাদের দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, তাই হয়তো ব্যথা পাচ্ছে। পৃথা সরল মনে বলল, আচ্ছা। তুর্যের বুকটা ফুলে উঠল। অবশেষে সেই ভারতের চীনের বর্ডারটা সরাতে পারবে। তুর্য কটমট করে তাকালো কোলবালিশটার পানে। চরম ক্রোধ নিয়ে আগাছার মতো কোলবালিশটা ছুঁড়ে মারল মেঝেতে। অতঃপর কোলবালিশের পানে তাকিয়ে মনে মনে বলল, এটা বদমাস আমার আর আমার বইয়ের মাঝখানে এসেছিল। দেখ, এখন আমরা আমে দুধে মিলে মিশে গেছি, আর তুই আটি হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছিস।